আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যকরী সভাপতি হেমন্ত সোরেন আগামী 7 জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। কংগ্রেসই সংবিধানের সবচেয়ে বড় প্রতিপক্ষ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছেন। আসামে বন্যার জেরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 46। নেপালে পুষ্পকমল দাহাল সরকারের 8 মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। ব্রিটেনে আজ সাধারণ নির্বাচন। টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দল আজ দেশে ফিরেছে। উইম্বলডন টেনিসে ভারতের রোহন বোপান্না ও অস্ট্রেলিয়ার ম্যাথু এব্রেন জুটি পুরুষদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। আসছে বিস্তারিত খবরে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যকরী সভাপতি হেমন্ত সোরেন আগামী 7 জুলাই ফের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করে গতকালই সরকার গঠনের দাবি জানান তিনি। জেএমএম, কংগ্রেস ও আরজেডির বিধায়কদের তাঁর প্রতি সমর্থনের চিঠিও তিনি রাজ্যপালের কাছে জমা দিয়েছেন। এর আগে চম্পাই সোরেন মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন। রাঁচিতে গতকাল বিদায়ী মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের বাসভবনে জোট সরকারের বৈঠকে হেমন্ত সোরেনকে পুনরায় মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, চলতি বছরের 31 জানুয়ারি জমি দুর্নীতি মামলায় আর্থিক তছরূপের অভিযোগে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেপ্তার হওয়ার আগেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি। তার পরিবর্তে 2 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পদে শপথ নেন চম্পাই সোরেন। গত 28 জুন ঝাড়খণ্ড হাইকোর্ট হেমন্ত সোরেনকে জামিন দেয়। দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে এবং সরকার তাদের কাজে কোনো রকম হস্তক্ষেপ করবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব নিয়ে বিতর্কের জবাবি ভাষণে গতকাল রাজ্যসভায় তিনি বলেন, দুর্নীতি হলো এমন এক কীট যা গোটা দেশকে কুড়ে কুড়ে খাচ্ছে। সরকার দেশকে এই বিপদ থেকে মুক্ত করতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। বিরোধীদের তুমুল সমালোচনা করে শ্রী মোদী বলেন, কংগ্রেস হলো সংবিধানের সবচেয়ে বড় প্রতিপক্ষ। তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য সংখ্যালঘু শ্রেণীর বিরুদ্ধাচরণ করাই কংগ্রেসের মানসিকতা বলে তিনি অভিযোগ করেন। संविधान की आत्मा को छिन्न विच्छिन्न करने का पाप इन्हीं लोगों ने उस कालखंड में किया। वो कौन सा संविधान है जो एक सांसद को कैबिनेट के निर्णय को सार्वजनिक रूप से फाड़ देने का हक दे देता है? संविधान की बातें करते हैं, संविधान लहराते हैं, जय संविधान कहते हैं। आदरणीय सभापति जी, मैं बहुत गंभीरता से कह रहा हूं कि देश में कांग्रेस संविधान की सबसे बड़ी विरोधी है। এদিকে প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীনই কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস সহ বিরোধী সাংসদরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। চেয়ারম্যান জগদীপ ধনখড় তাঁদের নিজেদের আসনে ফিরে যেতে বললে তাঁরা সভা থেকে ওয়াকআউট করেন। সংসদের বাইরে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে সাংবাদিকদের বলেন, সরকার সভায় বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছে। কংগ্রেস নয়, সংবিধানের বিরোধিতা করছে বিজেপি এবং আরএসএস। এর আগে সকালে সভা বসলে উত্তরপ্রদেশের হাথরাসে মর্মান্তিক ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিরোধী দলনেতা मल्लिकार्जुन खड़गे এই ধরনের ঘটনা বন্ধ করতে আইন তৈরির দাবি জানান। ऐसे जो हादसे हो रहे हैं बहुत से जगह, ये ब्लाइंड फेथ पे लोग जमते हैं और इसके लिए कोई कानून नहीं है। तो इसीलिए इसको एक आप कानून बनाएं। अंधश्रद्धा के लिए कर्नाटक, महाराष्ट्र में कानून बने हैं, उसी लाइन पर आप कानून बनवाइए। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব গৃহীত হবার পর রাজ্যসভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে গেছে। কেন্দ্রীয় সরকার গতকাল বিভিন্ন ক্যাবিনেট কমিটি গঠন করেছে। অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটিতে 11 জন সদস্য থাকবেন। কমিটির পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির নেতৃত্বেও থাকবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে 10 সদস্য বিশিষ্ট সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটিকে নেতৃত্ব দেবেন রাজনাথ সিং। নিয়োগ সংক্রান্ত ক্যাবিনেট কমিটিতে রয়েছেন শ্রী মোদী এবং অমিত শাহ। এদিকে নিয়োগ সংক্রান্ত ক্যাবিনেট কমিটি এসএসসি ডক্টর বিএন গঙ্গাধরকে জাতীয় মেডিকেল কমিশনের চেয়ারপারসন নিযুক্ত করেছে। নিট ইউজি, ইউজিসি নেট সহ একাধিক প্রবেশিকা পরীক্ষা স্বচ্ছভাবে পরিচালনায় কেন্দ্রীয় সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চক্রান্তকারীদের সাজা দিতে কাজ চালাচ্ছে তদন্তকারী সংস্থা। এই বিষয়ে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা। প্রযুক্তিবিদ ও অর্থনৈতিক বিশ্লেষক সুদীপ্ত গুহর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি ও 107 মেগাহার্টজ প্রচার তরঙ্গ এবং ডিটিএইচ বাংলায়। একই সঙ্গে আমাদের সবকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে।
বন্যা কবলিত অসমে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। 29টি জেলার 16 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত 24 ঘন্টায় আরও 8 জন প্রাণ হারিয়েছেন। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো 46। 3 জন নিখোঁজ রয়েছেন বলে খবর। রাজ্য জুড়ে 39,400 হেক্টরেরও বেশি জমির ফসল বন্যার জেরে নষ্ট হয়েছে। ব্রহ্মপুত্র, বরাক ও বুড়িডিহিং নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। গত 24 ঘন্টায় 100টি সড়ক, 11টি বাঁধ ও 14টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা স্তরের আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেন। বন্যা দুর্গতদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। 15ই আগস্টের আগে ক্ষতিপূরণের অর্থ তাদের হাতে তুলে দেওয়া হবে। উত্তর পূর্ব ভারতে আগামী 4-5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কেরালা, লাক্ষাদ্বীপ, কর্ণাটক ও অন্ধ্র উপকূল, গোয়া, গুজরাট, মধ্য মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং তেলেঙ্গানায় আগামী 4 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। নতুন 3টি ফৌজদারি আইন নিয়ে সচেতনতা তৈরিতে প্রেস ইনফরমেশন ব্যুরো গতকাল মণিপুরের ইম্ফলের প্রেস ক্লাবে একদিনব্যাপী কর্মশিবিরের আয়োজন করে। বার্তালাপ শীর্ষক এই শিবিরে ইম্ফল সহ মণিপুরের অন্যান্য জেলার বিভিন্ন সংবাদ মাধ্যমের 50 জন সাংবাদিক অংশ নেন। মণিপুরের পুলিশ সুপার হাওবাম সংঘমিতা এখানে বক্তব্য রাখেন। প্রবীণ বিজেপি নেতা প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীকে 1 সপ্তাহের ব্যবধানে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাতে নতুন দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। বর্তমানে স্নায়ুরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। উল্লেখ্য, গত 26 জুন বার্ধক্যজনিত সমস্যার কারণে 96 বছর বয়সী এই নেতাকে এইমসে ভর্তি করা হয়। পরের দিনই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। নেপালে পুষ্পকমল দাহাল প্রচণ্ড সরকারের 8 মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। এরা সকলেই CPN-UML দলের সদস্য। গতকাল প্রধানমন্ত্রী প্রচণ্ডর কাছে তারা পদত্যাগপত্র তুলে দেন। দলের চেয়ারপারসন KP শর্মা ওলি তার দলের মন্ত্রীদের সরকার থেকে ইস্তফা দিতে নির্দেশ দেওয়ার পর এই পদক্ষেপ বলে জানা গেছে। শ্রী ওলি প্রধানমন্ত্রী পদে প্রচণ্ডকে ইস্তফা দেওয়ারও আহ্বান জানিয়েছেন। প্রচণ্ডকে লেখা এক চিঠিতে তার সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের কথা জানিয়ে দিয়েছে CPN-UML। নেপালি কংগ্রেসের সঙ্গে ক্ষমতা বন্টন নিয়েও তাদের কথাবার্তা চূড়ান্ত বলে জানা গেছে। ব্রিটেনে আজ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ভারতীয় সময় দুপুর 12:30টায় ভোট গ্রহণ শুরু হবে, চলবে ভারতীয় সময় রাত 3:30 পর্যন্ত। ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হলে শুরু হবে গণনার কাজ। গত মেতে প্রধানমন্ত্রী ঋষি সুনাক সাধারণ নির্বাচনের কথা ঘোষণা করেছিলেন। এবারে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি এবং বিরোধী লেবার পার্টির স্যার কিয়ারের মধ্যে। ভোটারদের আকৃষ্ট করতে দুই পক্ষই জোরদার প্রচার চালিয়েছে। 2005 থেকে কনজারভেটিভ পার্টি ব্রিটেনে ক্ষমতায় রয়েছে। এবারে নির্বাচনে প্রধান বিরোধী দল লেবার পার্টি এগিয়ে রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ব্রিটেনের অংশ 4টি দেশ, ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসের ভোটাররা 650টি আসনের জন্য মতাধিকার প্রয়োগ করবেন। ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 18 জন। উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ অঞ্চলে এই হামলায় 10টি বাড়িঘর ও কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দল আজ সকালে দেশে ফিরেছে। বিশেষ বিমানে বার্বাডোস থেকে তারা দিল্লি এসে পৌঁছয়। তাদের স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে বিপুল সংখ্যক ভক্ত ভিড় জমান। আজ দিল্লিতে ক্রিকেটাররা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর রোহিত শর্মা, বিরাট কোহলিরা মুম্বাই যাবেন। বিকেলে ট্রফি নিয়ে নরিম্যান পয়েন্ট থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত হবে বিজয় মিছিল। সেখানে হবে বিজয়। সন্ধ্যায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে BCCI বিশ্বকাপ জয়ী দলকে 125 কোটি টাকা আর্থিক পুরস্কার প্রদান করবে। উল্লেখ্য, বার্বাডোসে গত শনিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্রিকেটাররা দেশে ফিরতে পারেননি। উইম্বলডন টেনিসে গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ পুরুষদের সিঙ্গলসের 3য় রাউন্ডে উঠেছেন। তৃতীয় বাছাই স্পেনের আলকারাজ অস্ট্রেলিয়ার অ্যালেক্সান্ডার ভুকিচকে 7-6, 6-2, 6-2 সেটে পরাজিত করেন। পরের রাউন্ডে আলকারাজ আমেরিকার ফ্রান্সিস টিয়াফোর মুখোমুখি হবেন। মহিলাদের সিঙ্গলসে জাপানের নাওমি ওসাকা প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। তিনি আমেরিকার এমা নাভারোর কাছে 6-4, 6-1 সেটে হেরে যান। 2019-এর পর এবছর ওসাকা আবার উইম্বলডনে নেমেছিলেন। মিক্সড ডাবলসে ব্রিটিশ জুটি অ্যান্ডি মারে এবং এমা রাডুকানু ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছেন। সম্প্রতি অ্যান্ডি মারে ফিটনেসের কারণ দেখিয়ে পুরুষদের সিঙ্গলস থেকে নাম প্রত্যাহার করে নেন। আগামীকাল দ্বিতীয় রাউন্ডে তারা মার্সেলো আরেভালো এবং চীনের ঝ্যাং সোয়াই জুটির মুখোমুখি হবেন। ভারতের রোহন বোপান্না এবং অস্ট্রেলিয়ার ম্যাথু এব্রিন জুটি পুরুষদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। গতকাল প্রথম রাউন্ডে তারা স্যান্ডার অ্যারেন্স এবং রবিন হাসি জুটিকে 7-5, 6-4 সেটে পরাজিত করেন। তবে ভারতের সুমিত নাগাল এবং সার্বিয়ার দুশান লাজোভিচ জুটি প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যকরী সভাপতি হেমন্ত সোরেন আগামী 7 জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। কংগ্রেসই সংবিধানের সবচেয়ে বড় প্রতিপক্ষ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছেন। খবর শেষ হলো।